প্লান্টের বডিতে আমরা দেখেছিলাম যে C3 সাইকেল তো নরমালি কাজ করছে, কিন্তু এই C3 সাইকেল ছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন সায়েন্টিস্টরা দেখলেন যে প্লান্ট তার ফটোসিনথেটিক অ্যাক্টিভিটি ওয়াইজ অন্য কিছু প্রোডাক্টও কিন্তু তৈরি করছে বিভিন্ন প্লান্টের ক্ষেত্রে। এবং সেই হিসাবে যখন অ্যানালাইসিস স্টার্ট হলো, সেখান থেকে ফার্স্ট সায়েন্টিস্ট বার্ড, BAUR, ঠিক আছে, আর্টস্টপ, এরা দেখলেন যে র্যাপিডলি ফটোসিনথেসাইজিং সুগার কেন প্লান্ট, খুব র্যাপিডলি ফটোসিনথেসাইজিং সুগার কেন আখ গাছের ক্ষেত্রে তারা ওই C3 সাইকেল ছাড়াও C3 সাইকেলের যে প্রোডাক্টটা তৈরি হয়েছিল প্রথম প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা বাদ দিয়েও তারা একটা 4 কার্বন প্রোডাক্ট তৈরি করছে অ্যাজ দ্য স্টেবল প্রোডাক্ট। এবং যেহেতু সেখানে এই 4 কার্বন প্রোডাক্টটা তাদের ফার্স্ট স্টেবল প্রোডাক্ট হিসাবে আসছে, তাই তারা সেখান থেকে ম্যাম বলছি এরা কি অবজার্ভ করলো যে র্যাপিডলি ফটোসিনথেসাইজিং sugarcane plant produce 4 carbon, another product which is considered as a first stable product, right? এবং সেই জায়গা থেকে পরবর্তীকালে সায়েন্টিস্ট হ্যাচ অ্যান্ড স্ল্যাক তারা এই পাথওয়েটাকে ডিসকভার করলেন এবং তাদের নাম অনুযায়ী সেই কারণে এই পাথওয়েকে HSK পাথওয়ে বলা হলো, হ্যাচ এন্ড স্ল্যাক পাথওয়ে। অথবা যেহেতু ওদের প্রথম প্রোডাক্ট হিসাবে 4 কার্বন স্টেবল প্রোডাক্ট তৈরি হয়েছিল, তাই একে C4 সাইকেল এই নামটাও কিন্তু দেওয়া হলো। ব্যাপারটা বোঝা গেল? তো তাহলে এই জায়গা থেকে আমার যে সায়েন্টিস্টের নামটা মনে রাখতে হবে সেটা হচ্ছে হ্যাচ এন্ড স্ল্যাক আর C4 সাইকেল। তো এবার এই C4 সাইকেল যখন স্টাডি হচ্ছে দেখ, সেখানে তারা বললেন যে মোটামুটি ভাবে ট্রপিক্যাল রিজিয়নের যে প্লান্টগুলো, ট্রপিক্যাল রিজিয়নের যে প্লান্ট, স্পেসিফিক্যালি গ্রামিনি প্লান্ট, গ্রামিনি গ্রুপের যে মেম্বার, সেই মেম্বারের মধ্যে কিন্তু এই C4 সাইকেল ভেরি ভেরি প্রমিনেন্ট। গ্রামিনির মধ্যে কারা কারা আসছে? মেজ, ভুট্টা, সুগারকেন, আখ, ঠিক আছে, সরগম, এছাড়াও অ্যাট্রিপ্লেক্স, অ্যামারান্থাস, এই গাছগুলোর সেখানে আমরা নাম পাচ্ছি। আমি এই গাছগুলোর একটা লিস্ট পাঠিয়ে দেবো, ওটা ওখান থেকেই পড়বে, রাইট? এবং এরপর তারা আরো একটা পার্টিকুলার পয়েন্ট করলেন যে অল দ্য C4 সাইকেল are present in exclusively angiosperm, শুধুমাত্র অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রেই রয়েছে, গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রেই আমরা দেখতে পাবো। বাট এখনো অবধি এখানে কোনো জিমনোস্পার্মকে পাইনি আমরা, ব্যক্তবীজী উদ্ভিদকে পাইনি, কোনো ব্রায়োফাইটকে পাইনি, as well as there is no algal member, রাইট? এখানে এই কোয়েশ্চেনে কিন্তু থাকে যে C3 সাইকেল যে সমস্ত গ্রিন প্ল্যান্টে দুটো বলছিস, কিন্তু C4 সাইকেল exclusively present in angiosperm, there is no bryophyte, gymnosperm, pteridophyte as well as algal representative। তো এইবার এই জায়গাতে দেখ ম্যাম বলছি আর C3 সাইকেলটা ব্রায়োফাইট, জিমনোস্পার্ম সবেতে পাওয়া যায়। হ্যাঁ, তো এবার দেখ যখন এই যে প্লান্টে আমরা মেকানিজমটাকে স্টাডি করছি, সেখানে খুব ভালো করে বোঝ। সবথেকে প্রথমে তারা দেখলেন যে এই গাছগুলো C3 আর C4 সাইকেল একসাথে রান করানোর জন্য তাদের গাছের পাতায় একটা বিশেষ ফিচার তারা দেখতে পেলেন। নরমালি আমরা কি জানি, প্লান্ট তাদের রয়েছে ক্লোরোপ্লাস্ট, সেই ক্লোরোপ্লাস্টের মধ্যে এই এতক্ষণ ধরে যা যা শিখেছিলাম ক্লোরোফিল, ক্যারোটিনয়েডস এরা সব রয়েছে এবং সেখান থেকে তারা লাইটটাকে অ্যাবজর্ব করছে। এবং এই যে ক্লোরোপ্লাস্ট রয়েছে কোথায়? সেই পাতার মেসোফিল কলাতে, মেসোফিল টিস্যুতে থাকে, বা
এই প্লান্টগুলোর ক্ষেত্রে তারা দেখলেন একটা লিফ অ্যানাটমি, এবং সেই যে তাদের পাতা, দ্যাট অ্যানাটমি ইজ কল্ড ক্রাঞ্চ অ্যানাটমি। ক্রাঞ্চ অ্যানাটমি। এই ক্রাঞ্চ অ্যানাটমিতে তারা কি বললেন না, এদের যে ক্লোরোপ্লাস্ট, that chloroplast is of two types. That chloroplast is of two types. Number one, তারা বলছেন bundle sheath chloroplast, bundle sheath chloroplast and mesophyll chloroplast. মনে কর এটা ধর একটা গাছের পাতা, তো সেই পাতাতে তোরা জানিস পাতার উপরে একটা প্রোটেক্টিভ লেয়ার, কিউটিকেল লেয়ার, তার নিচের দিকে রয়েছে এর সেই এপিডার্মাল সেলগুলো। এপিডার্মাল সেলগুলো রয়েছে, আর সেই এপিডার্মাল সেলগুলোর নিচের দিকে এরকম রড শেপ প্যালিসেড প্যারেনকাইমা থাকে, রাইট? আর তার নিচে থাকে এরকম রাউন্ড বা ওভাল স্পঞ্জি প্যারেনকাইমা, রাইট? আর এরই সাথে আমরা জানি সেখানে রয়েছে কন্ডাক্টিং টিস্যু হিসাবে জাইলেম আর ফ্লোয়েম, আর এই জাইলেম আর ফ্লোয়েম মিলে তৈরি করছে বান্ডেল টিস্যু, ভাস্কুলার বান্ডেল। তো এইবার এই যে ভাস্কুলার বান্ডেল, তাকে ঘিরেও রয়েছে টিস্যু সেল, এবং সেই সেলগুলো এখানে ক্লোরোপ্লাস্ট ক্যারি করছে। সাইমালটেনিয়াসলি এই যে প্যালিসেড আর স্পঞ্জি, তারাও কিছু ক্লোরোপ্লাস্ট ক্যারি করে। তো এই যে ক্লোরোপ্লাস্ট গুলো যেগুলো এই প্যালিসেড আর স্পঞ্জি প্যারেনকাইমা টিস্যুতে থাকছে, তাদেরকে আমরা বলছি মেসোফিল ক্লোরোপ্লাস্ট। আর যে ক্লোরোপ্লাস্টটা এই বান্ডেল শিরের সেলগুলোতে রয়েছে, তাদেরকে আমরা নাম দিয়েছি বান্ডেল শির ক্লোরোপ্লাস্ট। বান্ডেল শির ক্লোরোপ্লাস্ট। এইটুকুন পার্ট ক্লিয়ার? কিন্তু মনে রাখতে হবে এই দুটো ক্লোরোপ্লাস্টের কিন্তু পার্থক্য রয়েছে। কি কি ঝট করে লিখে নে। বান্ডেল শিট ক্লোরোপ্লাস্টের ওখানে লেখ দিস ক্লোরোপ্লাস্ট, বান্ডেল শিটের ওখানে লেখ they are larger in size, lack grana, larger in size, lack grana and contain starch grain. Contain starch grain. Full stop. They possess Rubisco enzyme and are well protected from oxygen being from they are well protected, Rubisco enzyme, and are well protected from oxygen being released from mesophyll cell. হলো। উল্টো দিকে মেসোফিল ক্লোরোপ্লাস্টের ওখানে লে smaller in size, contain grana and lack starch grain. Contain grana and lack starch grain. হলো। Mesophyll cells are specialized to perform light reaction, evolve oxygen and produce assimilatory power, ATP and NADPH. Produce assimilatory power, ATP and NADPH. সবাই লিখতে পেরেছি?
তো আমার দেখ ম্যাম বলছি আমার না বান্ডল শীট ক্লোরোপ্লাস্টের ফার্স্ট লাইনটা একটু বাদ হয়ে গেছে, ওয়েল larger প্রোটেক্টেড in ফ্রম অক্সিজেন size অত lag অবধি লিখেছে, grana, তার ওটার আগে larger রাখিনি। in size lag grana and contains starch grain. এটার মানেটা খুব ভালো করে বোঝ। ক্লোরোপ্লাস্ট মানে আমরা কি দেখেছিলাম, গ্রানা, আর সেখানে স্ট্রোমা রয়েছে। আর তোরা কি জানিস, আলোক দশা বা লাইট রিঅ্যাকশন দ্যাট অলওয়েজ অকার্স ইন দা গ্রানা, রাইট? আর স্ট্রোমাতে হচ্ছে অন্ধকার বিক্রিয়া, ডার্ক ফেজ। এবার যদি গ্রানাই না থাকে তাহলে সেখানে লাইট ফেজ হবে না, তার মানে সেখানে কি হবে, ডার্ক ফেজ। আর ডার্ক ফেজেই তো তৈরি হচ্ছে গ্লুকোজ। সেই গ্লুকোজই ইন দা, যদি এক্সেস ফর্মে থাকে ইন দা ফর্ম অফ স্টার্চ, সেখানে স্টোর হবে। ব্যাপারটা কোরিলেট করতে পারছিস তো? কিন্তু যখন তুই মেসোফিল ক্লোরোপ্লাস্ট বলি, যে প্যালিসেড আর স্পঞ্জি প্যারেনকাইমা, তার মধ্যে যে ক্লোরোপ্লাস্ট রয়েছে তার মধ্যে রয়েছে গ্রানা, আর সেই গ্রানার মধ্যে রয়েছে ক্লোরোফিল মলিকিউলস গুলো, তারা সানলাইটকে অ্যাবজর্ব করেছে, তার মানে সেখানেই হয়েছে লাইট রিঅ্যাকশন। লাইট রিঅ্যাকশন যদি ওখানে হয় তাহলে ওইখান থেকেই অক্সিজেন বেরোচ্ছে, অক্সিজেন ইভলভ কমপ্লেক্স, এই কারণে সেখানে দেখলি। আর লাইট রিঅ্যাকশন মানেই সেখানে এটিপি আর NADPH2 তৈরি হয়। কোরিলেট করতে পারলাম? তাহলে এই জায়গায় এই দুটো ক্লোরোপ্লাস্ট আলাদা আলাদা কাজ করছে। এবং সবথেকে ইম্পর্টেন্ট যে কথাটা, নরমালি C3 সাইকেলে আমরা দেখেছিলাম CO2 ফিক্সেশন হয়েছিল, CO2 আবদ্ধ হয়েছিল। আগের দিনের সাইকেলটা মনে কর, RUBP এর সাথে CO2 ওখানে বাইন্ডিং হয়েছিল, মনে পড়ছে তো? এইখানে কিন্তু CO2 ফিক্সেশন হবে, বাট দুবার হবে। এই পয়েন্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। C3 প্ল্যান্টের ক্ষেত্রে CO2 এর আবদ্ধকরণ, CO2 ফিক্সেশন অনলি ওয়ান টাইম, একবার। বাট C4 প্ল্যান্টের ক্ষেত্রে এই CO2 ফিক্সেশন অকার্স টুয়াইস, দুবার হচ্ছে। এবং স্টেপ হিসাবে যখন আমরা তাকে ভাগ করব, চারটে স্টেপে ডিভাইড করব। ইনিশিয়াল ফিক্সেশন, প্রথম আবদ্ধকরণ। সেকেন্ড ফেজ ট্রান্সপোর্ট, সেখানে যে প্রোডাক্টটা তৈরি হবে সেটাকেও একটা ক্লোরোপ্লাস্ট থেকে আরেকটা ক্লোরোপ্লাস্টে পাঠাবে। তারপর ফাইনাল ফিক্সেশন এবং তার প্রোডাক্ট ফর্মেশন। আমি একটু স্টেপটা লেখাবো, ওখানে একটা লাইন লিখ ঝট করে। ম্যাম বলছি আমার একটু একটা জায়গায় অসুবিধা আছে। হ্যাঁ, কি বলছিস সংজ্ঞা? হ্যাঁ ম্যাম বলছি বান্ডল শীটে একটা লিখেছেন ইট ইজ ওয়েল প্রোটেক্টেড ফ্রম অক্সিজেন। হ্যাঁ, ওইখানে অক্সিজেনটা কি রিলিজ ফ্রম মেসোফিল সেলস? হ্যাঁ, ওখানে লাইট ফেজ হয়েছে, তাহলে ওখান থেকে অক্সিজেন বের হচ্ছে। আর সেই অক্সিজেনটা বান্ডল শীটের ক্লোরোপ্লাস্টের সাথে যদি বাইন্ড হয় তাহলে সেখানে ওর রিঅ্যাকশন রেট বেড়ে যাবে। করে যে অক্সিজেনটা বেরিয়েছিল, হ্যাঁ হ্যাঁ ফটোলাইসিস করে যে অক্সিজেনটা হয়েছিল। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওখানে লিখ ইন C4 সাইকেল carboxylation occurs twice. Carboxylation occurs twice. And carbon dioxide molecule, carbon dioxide acceptor molecule is PEP, PEP, PEP এর পুরো নাম phosphoenol pyruvate, not RUBP, not RUBP। এই লাইনটার মানে বোঝা গেল? C3 সাইকেলে RUBP প্রথমে CO2 কে ফিক্স করেছিল, বাট এখানে প্রথম তাকে ফিক্স করবে PEP। তো ওখানে লে the entire process is divided into, the entire process is divided into number 1 initial fixation, number 1 initial fixation, number 2 transport, number 3 final fixation, number 4 final fixation, number 4 regeneration of PEP, regeneration of PEP। ওখানে তোরা পড়েছিলিস রিজেনারেশন অফ RUBP, মনে কর। কিন্তু এখানে যেহেতু PEP CO2 ফিক্স অ্যাক্সেপ্টর মলিকিউল, সেই হিসাবে আমরা PEP কে রিজেনারেট করব।
তো আমাদের প্রথম স্টেপ আসছে ইনিশিয়াল ফিক্সেশন। একদম প্রাথমিক অবস্থায় এই CO2 ফিক্সেশন আমরা পড়ছি। তো এইমাত্র আমি বললাম যে এই যে ফসফেনল পাইরুভেট সেই CO2 কে ফিক্স করছে, এবং সেই যখন CO2 কে ফিক্স করছে দেখ সেখানে রিঅ্যাকশন পেপ প্লাস CO2 প্লাস H2O, ক্লিয়ার? এবং সেই জায়গা থেকে ওর যে প্রোডাক্টটাও তৈরি করছে দ্যাট ইজ অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড OAA, পাইরুভেট গ্রুপ রিলিজ হবে, আর সেই পাইরুভেট গ্রুপ H2O এর সাথে যোগ হচ্ছে এবং তৈরি করে দেবে H3PO4, রাইট? এবং এই পুরো প্রসেসটাকে রান করানোর জন্য যে এনজাইমটা কাজ করছে তার নাম পেপ কার্বক্সিলেজ। পেপ কার্বক্সিলেজ, এইটুকুন পার্ট ক্লিয়ার সবার? হ্যাঁ, তাহলে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড হয়ে গেল 4 কার্বন প্রোডাক্ট, ফার্স্ট স্টেবল প্রোডাক্ট হলো। এরপর এখানে ঝট করে একটুখানি লিখে রাখ, আচ্ছা আমি ইকুয়েশনটাই বলছি। এই যে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়েছে, তো সেই অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড এখানে না এবার রিডিউসড হবে। আর রিডিউসড হওয়া মানে কি? হাইড্রোজেনের সাথে যুক্ত হওয়া, তাই তো? এবং সেই জায়গা থেকে ও যখন রিডিউসড হচ্ছে ও তৈরি করবে ম্যালিক অ্যাসিড, অথবা যদি ও ওই অক্সালো অ্যাসিড থেকে একটা অ্যামাইন গ্রুপকে ট্রান্সফার করে তখন সেখান থেকেও তৈরি করবে অ্যাসপার্টিক অ্যাসিড। তাহলে এই যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়েছে এরপর তার পরিণতি কি না, লেখ ওখানে OAA প্লাস NADPH, OAA প্লাস NADPH ওখানে লেখ প্রডিউস করছে ম্যালিক অ্যাসিড প্লাস NADP, ম্যালিক অ্যাসিড প্লাস NADP। কেন NADP তৈরি হলো? ক্লিয়ার? NADP ছিল হাইড্রোজেন ডোনার, হাইড্রোজেনকে ডোনেট করলো, তৈরি করলো ম্যালিক অ্যাসিড আর NADP, রাইট? এনজাইমের নাম কি হবে? ডিহাইড্রোজিনেজ, ডিহাইড্রোজিনেজ। লিখতে পেরেছি? এইবার আরেকটা কি বলেছিলাম, ট্রান্সঅ্যামিনেটেড হতে পারে, এবং সেই ক্ষেত্রে ইকুয়েশন লেখ OAA প্লাস অ্যালানিন, OAA প্লাস অ্যালানিন। অ্যালানিন কি? একটা অ্যামাইনো অ্যাসিড, রাইট? এবং সেই জায়গা থেকে ও অ্যালানিন থেকে একটা অ্যামাইনো গ্রুপকে ট্রান্সফার করিয়ে ও তৈরি করছে অ্যাসপার্টিক অ্যাসিড এন্ড পাইরুভিক অ্যাসিড। তাহলে এখানে ও প্রোডাক্ট হিসেবে তৈরি করলো অ্যাসপার্টিক অ্যাসিড এন্ড পাইরুভিক অ্যাসিড। ক্লিয়ার? এনজাইম ট্রান্সঅ্যামিনেজ, এনজাইম ট্রান্সঅ্যামিনেজ হয়েছে। The second step is transport. The second step is transport. Clear? ওখানে একটু লেখ ম্যালিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড or aspartic acid is translocated to TO2. Malic acid or aspartic acid is translocated to bundle sheath cell where it is decarboxylated, translocated to bundle sheath where it is decarboxylated, where it is decarboxylated হলো to form pyruvate and CO2, to form pyruvate and CO2 হয়েছে। তো দেখ
এই যে রিঅ্যাকশনটা তোরা পেলি, এবার তার অপোজিট রিঅ্যাকশন। এখানে ছিল ম্যালিক অ্যাসিড আর NADP, খুব ভালো করে বোঝ। ক্লোরোপ্লাস্ট, বান্ডেল শিটের ক্লোরোপ্লাস্টে তো গ্রানা নেই, এবং সেই ক্ষেত্রে ওর কাছে কিন্তু ডিরেক্টলি CO2 ও পাচ্ছে না, ওকে কিন্তু CO2 দেবে কি এই প্রোডাক্ট গুলো। সেই কারণেই মেসোফিল সেল থেকে ওকে বান্ডেল শিটে পাঠানো হচ্ছে। তার কারণ পজিশন অনুযায়ী সব থেকে বাইরের দিকটাতে রয়েছে মেসোফিল সেলগুলো, আর পাতার একেবারে ভেতরের দিকে রয়েছে বান্ডেল শিট। তাহলে সব থেকে আগে CO2 কন্ট্যাক্টে কারা আসবে? মেসোফিল সেল। ক্লিয়ার? এবার এই জায়গা থেকে তাহলে CO2 কে পেতে গেলে এই ম্যালিক অ্যাসিডকে ওকে ভাঙতে হবে, এবং সেই ম্যালিক অ্যাসিডকে ভেঙেই ও CO2 রিলিজ করেছে। ইকুয়েশনে দেখ আমি লিখেছি ম্যালিক অ্যাসিড প্লাস NADP ও প্রোডিউস করেছে পাইরুভিক অ্যাসিড প্লাস CO2 প্লাস NADPH প্লাস NADPH। এবার দেখ কোনো কোনো জায়গায় আবার অ্যাসপার্টিক অ্যাসিডও হয়ে রয়েছে। তাহলে নেক্সট ইকুয়েশনে লিখ অ্যাসপার্টিক অ্যাসিড প্লাস পাইরুভিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড প্লাস পাইরুভিক অ্যাসিড প্রোডিউস অ্যালানিন প্লাস OAA। অ্যাসপার্টিক অ্যাসিড প্লাস পাইরুভিক অ্যাসিড প্রোডিউস করছে অ্যালানিন প্লাস OAA। হয়েছে? ট্রান্সামিনেজ। এই পাইরুভিক অ্যাসিডটা কি ওই ম্যালিক অ্যাসিড থেকে উৎপন্ন পাইরুভেট তৈরি হয়েছিল। থার্ড ইকুয়েশনে লে OAA plus H3PO4, OAA plus H3PO4 কি প্রোডিউস করবে? ঋষি 1, ঋষি 1 मैम पेप plus CO2 plus water। देखो एकदम फास्ट इक्वेशन। बट मैम यहाँ पे OAA से एलानिन मिलके एस्पार्टिक एसिड एंड पायरुविक एसिड बना और फिर हाँ। उसका ही उल्टा हो गया, तो वो चीज क्यों हुआ? हाँ। पहला वाला तो समझ में आया कि वो कार्बन डाइऑक्साइड जैसे कि उसको तो डायरेक्टली CO2 सोर्स नहीं है, दैट्स व्हाई यहाँ पर एक रिवर्सिबल रिएक्शंस होता है। बंडल शीट में जाके इसका ऑल्टरनेट प्रोडक्ट जो प्रीवियस प्रोडक्ट है उसको कन्वर्ट करना पड़ेगा, अदरवाइज उसको तो CO2 नहीं मिलेगा। तो उसको CO2 जैसे जैसे बाइंड किया था वैसे वैसे अगर वो ब्रेक करेगा तब भी ना CO2 रिलीज होगा। बट ऑक्सैलो मैम एसिटिक बोलছি एसिड और কি- एलानाइन से कैसे CO2 रिलीज हो रहा है? वहां पर तो वो एक ही स्टेप से नहीं हो रहा है। ऑक्सैलोएसिटिक एसिड और एलानिन कंबाइंड हो गए, वो फॉर्म किया एस्पार्टिक एसिड एंड पाइरुविक एसिड। ये इंटरमीडिएट प्रोडक्ट है ऋषि। ये एस्पार्टिक एसिड एंड पाइरुविक एसिड कंबाइंस टू प्रोड्यूस एलानिन प्लस ऑक्सैलोएसिटिक एसिड। उससे नहीं होगा ना, जब भी ना वो OA नहीं मिलता है तो उसका CO2 फॉर्मेशन प्रोसेस विल बी डिस्टर्ब, दैट्स व्हाई उसको वो इंटरमीडिएट स्टेप में जाना पड़ता है। সংজ্ঞা কি বলছিলিস? ম্যাম বলছি এখানে ফার্স্ট স্টেপটা তো ম্যালিক অ্যাসিড প্লাস NADP gives pyruvic acid plus O। ছটা। হুম হুম হ্যাঁ, ওইখানে ওটা প্রোডাক্টটাও তৈরি করেছে সংজ্ঞা। আগে আমি একটুখানি বলে নিই, pyruvic acid plus আমি বলে oxygen নিই, আগে বলে নিই, এইটুকুনটা আগে কমপ্লিট করে নিই। আচ্ছা, তাহলে এইটুকুন পার্টটা সবার বোঝা গেছে। এরপরে তাহলে ট্রান্সপোর্ট হলো, এবং ট্রান্সপোর্ট হয়ে এখন বান্ডেল শিটে CO2 অ্যাভেলেবল। নাও ফাইনাল ফিক্সেশন, ফাইনাল ফিক্সেশন। এখানে কিচ্ছু লিখতে হবে না, এখানে শুধু আমরা জানি বান্ডেল শিটের মধ্যে এবার তোর এই কার্বন ডাই অক্সাইড রিলিজ হয়েছে, এবং এবার এই বান্ডেল শিটে আমরা দেখেছিলাম গ্রানা নেই, তার মানে সেখানে ডার্ক ফেজ হবে, আর ডার্ক ফেজ মানে সেখানে নরমাল কেলভিন সাইকেল রান করবে। তাহলে ওখানে লিখে রাখ জাস্ট একটা লাইন, কার্বন ডাই অক্সাইড ইজ রিলিজ ইন বান্ডেল শিট সেল, carbon dioxide are released in bundle sheet cell and then fixed through Kelvin cycle. Hence, ম্যাম দেন then fixed through Kelvin cycle.
Hence, RUBP is the secondary acceptor. Kelvin cycle এ RUBP দিয়েও bind হয়। হলো secondary acceptor। লিখতে পারলি? তাহলে এবার RUBP দিয়ে ও কাজ করাচ্ছে, আর RUBP দিয়ে যখন কাজ করিয়েছে তাহলে নরমাল C3 প্রোডাক্ট আগের দিনের সাইকেল যেভাবে কাজ করেছিল সেভাবেই তৈরি হবে। বাট এখনো যে স্টেপটা আমাদের বাকি রইলো সেটা কি? Meeting পেপ আমি remaining খরচ less than করেছি। half minute. হ্যাঁ, পেপ খরচ করেছি, তাহলে সেই পেপেরই রিজেনারেশন করতে হবে, এবং তাই জাস্ট লাস্ট স্টেপটাতে লিখে রাখ রিজেনারেশন অফ পেপ ইকুয়েশন। আগে ইকুয়েশনটা ঝট করে লেখ।